যখন এই গণঅভ্যুত্থান হলো তখন আমার স্পষ্ট মনে পড়ে ৩রা আগস্টে কথা ছিল যে লেখা হবে পয়লা মানে এক দফার হিসাবে এক দফার ঘোষণা। একটা চক্রান্তকারী গোষ্ঠী চেয়েছিল যে এক দফার ঘোষণা আগে রাত্রে হয়ে যাবে, ২ তারিখ রাত্রে হয়ে যাবে। কিন্তু আমরা এটা বললাম যে আমরা ৩রা আগস্টে এটা সরাসরি প্রকাশ্যে শহীদ মিনারে হবে। শহীদ মিনারে ঘোষণার ভিতরে আপনারা জানেন যে হাসিনার পতনের ঘোষণা একমাত্র ঘোষণা ছিল, ঘোষণার ৩টি অংশ ছিল। সেই ঘোষণা আমরা লিখেছি, আমরা যে উদ্দেশ্যে লিখেছি সেই উদ্দেশ্য কেন বাস্তবায়ন হয়নি সেটা বলে আমি শেষ করি। আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতন এটা হচ্ছে ফার্স্ট। আপনার ক্লজ আকারে যদি ধরেন এই দফারই ক্লজ হচ্ছে একটা, শেখ হাসিনার পতন হইল। আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটার অবস্থাকে আপনারা জানেন। সেই অবস্থার বিষয়ে একটু আগে মনির হায়দার ভাই বলছেন যে ব্যবস্থার যে অঙ্গগুলো আছে, যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিচার এবং আইন সংসদ বিষয়ক যে বিভাগ, আপনার এই বিভাগগুলোর ভিতরে যে সামঞ্জস্য এবং ক্ষমতার ভারসাম্য সেটার জন্য ওনারা চেষ্টা করছেন। কিন্তু এটা কি নিছক অনেক কতগুলো দস্তা দস্তা লেখার বিষয়, নাকি একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে যে চুক্তির বিষয়? যদি চুক্তি হয়েই থাকে জুলাই সনদে, তাহলে কেন এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে দেখি? যদি চুক্তি হয়েই থাকে তাহলে অভ্যুত্থানে থেকে অ্যাপারেন্টলি যারা অভ্যুত্থানকে লিড দিয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন কেন জুলাই সনদে সাইন করেন? সে প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি যেটা বলি যে পলিটিক্যাল, তারপরে আমাদের দাবি ছিল ওই সময় দফা যে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট কি? এখন অনেকে বলে পলিটিক্যাল সেটেলমেন্ট কি, তারা বুঝতে পারে না, তারা দেখতে পারে না, তারা চুইতে পারে না। তো সেটা আমি মনে করি যে একটু সময় লাগে। কিন্তু আমি অনেকবার বলার চেষ্টা করেছি পলিটিক্যাল সেটেলমেন্ট হচ্ছে আপনি যেই পুরানো বন্দোবস্তের ভিতরে ছিলেন, ক্ষমতা কাঠামো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর যদি আপনি দেখেন সম্পদের বন্টনের প্রশ্নটা, সম্পদের বন্টনের প্রশ্নটা কি বদলাইল? আমি প্রধানমন্ত্রী উত্তর রাখলাম বা 15 বছর রাখলাম, সম্পদের বন্টনের ব্যবস্থা বদলাবে? আমি যদি বলি যে ক্ষমতা কাঠামো, এই আমি জন্য বলছি ক্ষমতা কাঠামোর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম, সম্পদের বন্টনের প্রশ্নটা যদি আমরা সলভ না করি, যে কথা দিয়ে শুরু করেছি যে সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল এন্ড পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি, এটা সম্ভব হবে। গরিব গরিব থেকে যাবে, নিম্ন মধ্যবিত্ত থেকে যাবে। তাদেরকে কখনোই আপনি আপার মানে উপরে উঠতে আপনি সহযোগিতা করবেন, রাষ্ট্রের পলিসি নেই তাকে উপরে উঠতে সহযোগিতা করবেন, সেই জিনিসটা হয়েছে। তারপরে আপনি যদি বলেন বিচারের প্রশ্ন, বিচারের প্রশ্নটা আজকে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি যে আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট এখন থেকে সাহিত্য মানে নিজেদের মতো করে আইন পরিচালনা করতে, আইন এবং বিচার পরিচালনা করতে পারবেন, নিজেদের বাজেট আছে, সবকিছু আছে। কিন্তু এটাই কি, এটার মাধ্যমে কি মামলার জট কমে যাবে? তা বলছে যে এই প্রশ্নগুলো কি আমাদের সমাধান আমরা করতে পারছি? পলিটিক্যাল সেটেলমেন্টের প্রশ্নটা ছিল ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস, শুধুমাত্র রাষ্ট্র কাঠামো না, ক্ষমতার যে কাঠামোগুলো আছে, 3টা বিভাগ আছে, এই বিভাগগুলোর পুনর্বিন্যাস। সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে যে আপনার সম্পদের পুনর্বিন্যাস, সম্পদের পুনর্বন্টন। সম্পদের পুনর্বন্টন কেন জরুরি? আপনি শেরেবাংলা বদরুল হককে দেখেন, উনি জমির পুনর্বন্টনের ব্যবস্থা করেছেন। এই জন্য এখানকার কৃষক, মজুর এবং যাদেরকে রায়ত বলতো, প্রজা বলতো একসময়, তারা পরবর্তীতে মিডল ক্লাস কম্পোজিশনে ঢুকতে পারছে। তারা পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে 71 এবং 71 হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে আমাদেরকে নিয়ে আসতে পারছে। একটা ঘটনা আপনি দেখেন এই সরকারের আমলে, যেটাতে আপনার এই ঘটনাটা ঘটছে, সম্পদের পুনর্বন্টন হয়েছে। সম্পদের পুনর্বন্টন না হলে যে ক্রাইসিসটা হবে, যেটা আমরা পদ্ধতি চাচ্ছিলাম, যারা বলেন যে বন্দোবস্ত, এই শব্দ বুঝি না, এবং যারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলের সাথে আঘাত করে ফেলেছেন, তাদের জন্য আমি একটু বলতে চাই।